করেন একটা সার্কিট, এই পাশে একটা সার্কিট আছে, বক্স আকারে দেখানো হচ্ছে, এই পাশে একটা সার্কিট আছে, যে সার্কিটের এলিমেন্টগুলো মানে কোনো চেঞ্জ হচ্ছে না, আমি কোনো এলিমেন্টই চেঞ্জ করতেছি না, মানে সার্কিটের এই অংশটা মোটামুটি ফিক্সড আছে, এই অংশটা, আর এই পার্টটাতে আমার লোড আছে, আমি এই সার্কিটের সঙ্গে যে কোনো লোড লাগাইতেই পারি, তাই না? এখন এই লোডের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টটা দরকার হয় আমার জানার প্রয়োজন হয় কোনো কারণে। এখন বারবার যদি আমি লোড চেঞ্জ করতে থাকি তাহলে ভোল্টেজ কারেন্ট বারবার ক্যালকুলেট করতে হবে। এখন সার্কিটটা যদি এপাশে জটিল হয় তাহলে সেই জটিল সার্কিট ক্যালকুলেট করে আসা আমার একটু ঝামেলাজনক। সেই ঝামেলা দূর করার জন্য এই থেভনিন ভদ্রলোক কী করছে, এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে শুধুমাত্র দুইটা কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করছে। একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, সাথে সিরিজে একটা সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করছে। তার মানে এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে যদি আমি এইভাবে প্রকাশ করতে পারি, এখন দেখেন নর্মালি একটা সিরিজ সার্কিট হয়ে যাচ্ছে। এখন লোডটা আপনি যাই চেঞ্জ করেন না কেন, ওর ভোল্টেজ এবং কারেন্ট ক্যালকুলেট করা আপনার জন্য খুব বেশি কঠিন হবে না, অর্থাৎ আপনাকে অ্যানালাইসিস করা সহজ করে দিচ্ছে। সেই সহজ অ্যানালাইসিসটাই আমরা দেখব কীভাবে আমরা এই ভোল্টেজ সোর্সের মান এবং এই রেজিস্ট্যান্সের মানটা বের করতে পারি। ওকে, এখন কেস হতে পারে দুইটা। প্রথম কেসে বলতেছে যদি সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে এক ধরনের নিয়ম হবে, আর সার্কিটে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আলাদা নিয়ম হবে। আগে প্রথম দেখি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি করব সেটা। আমি এখানে ম্যাথ ডিরেক্টলি করাবো না, যেহেতু ভিডিও আছে সেগুলো একটু দেখবেন। মনে করেন এই সার্কিটটাতে এই সার্কিট দেয়া আছে, এই অংশটা হচ্ছে ফিক্সড পার্ট আর এই RLটা হচ্ছে লোড, এটা চেঞ্জ হতে পারে। আমাকে বলা হলো যে এই অংশটা আপনি থেভনিন থিওরেম দিয়ে থেভনিন সার্কিটে কনভার্ট করেন। এখন এখানে দেখেন সবগুলোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আমি ডিরেক্টলি বন্ধ করে দিব সার্কিট থেকে। বন্ধ করে দিয়ে আর থেভনিন অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। এটা করার জন্য আমাকে এইটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করব? ভোল্টেজ সোর্সকে যদি বন্ধ করতে হয় তাহলে ভোল্টেজ সোর্স ডিরেক্টলি শর্ট করে দিতে হবে। একটা তারের কন্টিনিউয়াস তারের ভোল্টেজ কত? 0। আর যদি কারেন্ট সোর্সকে বন্ধ করতে হয় তাহলে কারেন্ট সোর্সকে আমার ওপেন করে দিতে হবে। ওকে, নিচে সার্কিটটা আঁকা আছে, এই যে সার্কিটটা, ওই সার্কিটটা আমি রিড্র করব। আমি থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে যাচ্ছি এখন। যে এই সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স নাই এই নিয়মে করা যাবে। এই নিয়মে আমি থেভনিন বের করতে যাচ্ছি। আমি ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিয়েছি এবং কারেন্ট সোর্স এখানে ছিল ওপেন করে দিয়েছি। এখন সিরিজ প্যারালাল করে থেভনিন আমার ক্যালকুলেট করতে হবে। থেভনিন কত হবে? 4 হবে। তাহলে আমি থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের থেভনিন রেজিস্ট্যান্সটা পেলাম। ওকে, এখন আমাকে আরেকটা জিনিস বের করতে হবে, থেভনিন ভোল্টেজটা কত। এই ভোল্টেজটা কোথাকার ভোল্টেজ? টার্মিনালের ভোল্টেজ। এই টার্মিনালের ভোল্টেজ কত হবে সেই ভোল্টেজটাকে আমি বলছি থেভনিন ভোল্টেজ। তাহলে এই সার্কিটটা আমি আবার এখানে আবার ড্র করছি। ড্র করে এইখানে যে টার্মিনাল ভোল্টেজটা, এই টার্মিনাল ভোল্টেজটা আমাকে বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই 1 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিকে কোনো কারেন্ট যাচ্ছে? এখানে তো ওপেন সার্কিট আছে, এখানে তো ওপেন সার্কিট আছে, তার মানে এই 1 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে এই ভোল্টেজটা যদি এখানকার ভোল্টেজ হিসেবে ক্যালকুলেট করি তাহলে কোনো ভুল হবে না। তার মানে এই নোডের ভোল্টেজটা যদি আমি বের করতে পারি তাহলে এখানকার ভোল্টেজ হিসেবে সেটা আমি ট্রিট করতে পারবো। বোঝা গেল? তাহলে এই থেভনিন বের করার জন্য এখানে মেশ অ্যানালাইসিস করা হয়েছে। মেশ অ্যানালাইসিস করে এইখানকার ভোল্টেজটা বের করা হয়েছে। আগেরই মেশ অ্যানালাইসিস বা নোড অ্যানালাইসিস যেভাবে পারেন আপনি ওই ভোল্টেজটা বের করবেন, কিন্তু টেকনিক হলে এই। বোঝা গেল? কোনো সমস্যা আছে বলেন? সুপার পজিশন ব্যবহার করবেন এটার জন্য? এখানে সুপার পজিশন নর্মাল মেশ অ্যানালাইসিস করবেন। ওকে, এখানে হচ্ছে নর্মাল মেশ অ্যানালাইসিস করলেই হবে। আর এই মেশের কারেন্টটা তো এ পাশে তো কিছু নেই, সো এই মেশের কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার ডিরেক্টলি। ওকে, সুপার পজিশন করতাম যদি এই কারেন্ট সোর্সটা এখানে থাকতো, তাহলে সুপার মেশেরই এটা কথা। আপনি বলছেন সুপার পজিশনের কথাটা, ও সুপার পজিশন প্রিন্সিপাল ইউজ করে, হ্যাঁ সেটা করতে পারো। হ্যাঁ 12, এই 12 ওহমের ভোল্টেজটা আমার দরকার। এটা সুপার পজিশন করে এখানকার ভোল্টেজ নির্ধারণ করবে, সেটা করবে, সেটা সার্কিটটা একটু বড় হবে, 2 স্টেপে করতে হবে। তাহলে এই সোর্সের জন্য এখানকার ভোল্টেজ কত হবে সেটা বের করতে হবে, আবার এই সোর্সের জন্য এখানকার ভোল্টেজ কত হবে সেটা বের করতে হবে। ওকে, আপনি দুইভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। বোঝা গেল? যদি সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে থেভনিন বের করার নিয়ম হচ্ছে এই। এখন সার্কিটে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে নিয়মটা একটু অন্যরকম।
পিছনের দিকে আসি। মনে করেন এর একটা সার্কিট, মনে করেন এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের ভিতরে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে সার্কিট থেকে ওই ডিপেন্ডেন্ট সোর্স, আগে কী করছিলাম, ইন্ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ করছিলাম, এখন কিন্তু ওই ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ করতে পারবো না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ করতে পারবো। সার্কিটে মনে করেন 3টা সোর্স আছে, 2টা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট। এখন ওই একটাকে রেখে দিতে হবে, বাকি 2টাকে বন্ধ করতে হবে। বন্ধ করে এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আগের মতো আর ক্যালকুলেট করা যাবে না। এখন ক্যালকুলেট করতে হলে কী করতে হবে, এই টার্মিনালে একটা টেস্টেড ভোল্টেজ অথবা কারেন্ট অ্যাপ্লাই করতে হবে। মানে একটা সার্কিট আছে, সেই সার্কিটে এখন কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স দিয়ে ওই সার্কিটে কী পরিমাণ কারেন্ট ইনপুট হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করব। যদি তাই ক্যালকুলেট করতে পারি, এখানকার মনে করেন এখানে আমি ভোল্টেজ দিচ্ছি, সার্কিটে একটা ভোল্টেজ ইনপুট দিচ্ছি, ভোল্টেজ ইনপুট দেওয়ার ফলে সার্কিটে একটা কারেন্ট যাবে। তাহলে এখন ওহমস ল ইউজ করে এই ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে কিন্তু আমি বের করতে পারবো। ওকে, সেই টেকনিকটা এখানে ফলো করা হবে। আচ্ছা, এইটা মনে করেন একটা সার্কিট আছে, এই সার্কিটের এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। কী ধরনের ডিপেন্ডেন্ট সোর্স? ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এখন দেখেন এই সার্কিট থেকে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, অর্থাৎ RThevenin বের করতে হবে। RThevenin বের করতে গেলে এখানে খেয়াল করেন আমি কিন্তু এখান থেকে কারেন্ট সোর্সটা বন্ধ করছি। কারেন্ট সোর্সটা বন্ধ করার জন্য এখানে কিন্তু কোনো কিছু আর নেই, কারেন্ট সোর্সটাকে বন্ধ করে দিয়েছি। কিন্তু এখানে যেটা ছিল ওই ভোল্টেজ সোর্সটাকে আমি বন্ধ করি নাই, ওই ভোল্টেজ সোর্সটাকে আমি রেখে দিয়েছি। দেখেন ভোল্টেজ সোর্সটাকে রেখে দিয়েছি, ভোল্টেজ সোর্সটাকে রেখে দিয়ে এখন এখানে একটা টেস্টেড ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি, যেটা নাম দিয়েছি 1 ভোল্ট। বলেন। হ্যাঁ, আচ্ছা, আর ডিপেন্ডেন্টটা ছিল না, কারণ ডিপেন্ডেন্টটা একটু ঝামেলাজনক। তো RThevenin ক্যালকুলেট করতে গেলে যে টেস্টের একটা ভোল্টেজ সোর্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য অ্যানালাইসিসটা একটু জটিল মনে হয়, কিন্তু আপনি প্রসেস বুঝলে কোনো কঠিন কাজ না এটা। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে RThevenin খুঁজে বের করা, সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করা। ওকে, যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে আমি কি করলাম, টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে এখন এই I0 কারেন্টটা হচ্ছে আমার টার্গেট কারেন্ট, খুঁজে বের করতে হবে কারেন্টটা। সেটা খুঁজে বের করার জন্য আপনি এক্সিস্টিং যে রুলস জানেন, আপনি নোডাল অ্যানালাইসিস করতে পারেন, আপনি মেশ অ্যানালাইসিস করতে পারেন, আপনি সুপারপজিশন করতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু আপনার টার্গেট থাকবে আপনি এই I0 কারেন্টটাকে খুঁজে বের করবেন। 1 ভোল্টকে আপনি 100 ভোল্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা টেস্টেড, আপনার জানা একটা ভোল্টেজ সোর্স, আপনার জানা একটা ভোল্টেজ সোর্স অথবা জানা একটা কারেন্ট সোর্সের মান আপনাকে দিতে হবে। যার ভোল্টেজ আপনি জানেন, তাহলে কারেন্ট বের করলে এখানকার রেজিস্ট্যান্স আপনি বের করতে পারবেন, কিন্তু ভোল্টেজটাও যদি না জানেন তাহলে তা বের করতে পারবেন না। আপনার ভোল্টেজটা জানা আছে, এখন কারেন্টটা বের করতে পারলে এই 2 টার্মিনালের মাথায় কী পরিমাণ রেজিস্ট্যান্স আছে, টোটাল এই রেজিস্ট্যান্সটা এখানে শো আপ হবে। ওকে, তাহলে এই নিয়ম ফলো করে যদি আমি সার্কিটটা সলভ করি, এখানে আসেন, I3 মান বের করছে। এখানে I3 মান 1/6 -1/6 বের হয়েছে। কোথাকার কারেন্ট বের হয়েছে? মেশ অ্যানালাইসিস করছে, এখানে মেশ অ্যানালাইসিস করে এই I3 মানটা বের করছে। মেশ অ্যানালাইসিস করে এই I3 মানটা বের করা হয়েছে। এখন I3 মান আর I0 এর মানের ভিতর কী সম্পর্ক আছে? একই কারেন্ট, কিন্তু একটু উল্টা দিকে আমি দিছি। এই কারেন্টটা দিয়েছি, I3 কারেন্টটা হচ্ছে নিচের দিকে আসতেছে আর I0 কারেন্টটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তার মানে আপনি I3 কারেন্টটা যেটা খুঁজে পাবেন সেটা হচ্ছে I0 এর উল্টা। সো I3 মাইনাস আসলে I0 হবে হচ্ছে 1/6। সো আপনি I0 এর মান পেলেন 1/6, I0 এর মান পাইছেন, ক্যালকুলেট করলে সেটা 1/6 আসবে। I0 এর মান হচ্ছে I3 এর মান হচ্ছে -1/6, সো I0 এর মান হচ্ছে 1/6। এখন ভোল্টেজটা আপনি জানেন, এই টার্মিনালের ভোল্টেজটা জানেন। সো RThevenin হবে V0 ডিভাইডেড বাই I0। V0 এর মান হচ্ছে 1, I0 এর মান হচ্ছে 1/6। সো RThevenin হবে হচ্ছে 6 ভোল্ট, 6 ওহম। RThevenin হচ্ছে 6 ওহম। এইটাই ক্যালকুলেট করা একটু ঝামেলাজনক, বাকিটা হচ্ছে আগের নিয়ম। এখন আমার কাজ হচ্ছে RThevenin বের হয়ে গেছে, আরেকটা কম্পোনেন্ট কি আছে? আমি এখানে বের করলাম হচ্ছে RThevenin হচ্ছে 6 ওহম বের করলাম। এখন এই সার্কিটের এই VThevenin এখনও বের করা বাদ আছে, এই VThevenin আমাকে এখন বের করতে হবে। VThevenin বের করার জন্য আগের নিয়মই দেখেন, সার্কিটে কোনো কিছু বন্ধ করা যাবে না, সার্কিট যেমন আছে
তেমনই থাকবে, শুধু অ্যানালাইসিস করে আমার এই টার্মিনালের ভোল্টেজটা বের করতে হবে, অ্যানালাইসিস করে এই টার্মিনালের ভোল্টেজ বের করতে হবে। আবারও খেয়াল করেন এখানে 2 ওহম রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিকে কোনো কারেন্ট যাচ্ছে? কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে আমি এই 6 ওহমের এগেনস্টে যদি ভোল্টেজটা বের করতে পারি তাহলে কিন্তু আমার VThevenin ভোল্টেজটা বের হয়ে যাবে। আমি ভিডিওতে কিন্তু এটা দেখাইছি হচ্ছে নোডাল অ্যানালাইসিস করে, এখানে মেশ অ্যানালাইসিস করে করা আছে। আপনি মেশ অ্যানালাইসিস বুঝলে এখানকার ভোল্টেজ বের করা আপনার জন্য কঠিন কাজ না। আপনি এখান থেকে I2 কারেন্টটা বের করবেন, I2 কারেন্টটা বের হলে সেই কারেন্টের সঙ্গে 6কে গুণ দিবেন, গুণ দিলেই তো ভোল্টেজটা বের হয়ে যাবে, তাই না? তাহলে এখানে এই অ্যানালাইসিস করে এরা যে রেজাল্টটা বের করছে সেটা দেখাই। এই মেশ অ্যানালাইসিস করে এখানে VThevenin এর মান বের করছে হচ্ছে VThevenin হচ্ছে 20 ভোল্ট, 20 ভোল্ট। তাই যদি হয় তাহলে বলতেছে যে আমরা এত সময় যে জটিল সার্কিটটা নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম এই সার্কিটটাকে টোটালি রিপ্লেস করে দেওয়া যাবে এই সার্কিট দিয়ে। এটা জটিল সার্কিট ছিল, সেই জটিল সার্কিটকে আমি সহজ করে এই সার্কিটে প্রকাশ করলাম। হ্যাঁ, ডাইরেক্ট সিরিজ সার্কিট চলে। এই সহজ সার্কিট অ্যানালাইসিস করা সহজ, কিন্তু ওই জটিল সার্কিট অ্যানালাইসিস করা কঠিন। এটাই হচ্ছে থেভনিন থিওরেমের একটা কারিশমা, মানে সার্কিট অ্যানালাইসিস করা সহজ করে দেয়। ওকে, জিনিসটা প্রসেসটা কি বোঝা গেছে? প্রসেসটা যদি বুঝে থাকেন তাহলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। কারণ এই দেখেন এখানে আপনাকে মেশ অ্যানালাইসিস করতে হবে, নোডাল অ্যানালাইসিস করতে হবে, কিন্তু আগের নিয়ম এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আপনার হবে না। না 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 দেখেন আপনার ডিসি সার্কিটের এই জিনিসগুলো যদি আপনি স্কিপ করে যান আলটিমেটলি কিন্তু আপনারা সাফারার হবেন। আচ্ছা আচ্ছা, ওটা আমরা দেখবো, সমস্যা নেই, ওটা আমরা দেখবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখবো, ওটা তো আর ওটা ব্যাপার স্যাপার তো আছেই। আচ্ছা, এখন থেভনিন থিওরেম তো আমার আগের পড়া ছিল, এখন নতুন পড়া আসি নর্টন থিওরেম। আমাদের টাইম কতটুকু আছে? আধা ঘন্টা। আচ্ছা, আমরা ধরে ফেলতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, নর্টন থিওরেম খুব বেশি দ্রুত যাবো না, আমি স্লোই যাবো, ওটা যেহেতু আমার পড়া ছিল এই জন্য দ্রুত গেছি। আচ্ছা, আপনারা কি জিনিসগুলো বুঝতেছেন নাকি আমি শুধুই চেঁচাচ্ছি? আপনাদের কিন্তু পরীক্ষায় এগুলো অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করার সময় কিন্তু আপনি তখন একা হয়ে যাবেন, দুনিয়ায় কত মানুষ আছে, কেউ আপনার সাহায্য করবে না, আপনার নিজেই সাহায্য করতে হবে। কোনো কিছু না বুঝলে আসেন, কোনো সমস্যা নাই, হেল্প করতেছি। আচ্ছা, নর্টন থিওরেম এই থেভনিন থিওরেমেরই একটা কাছাকাছি জিনিস। এটাও বলতেছে যে যদি আমার একটা 2 টার্মিনাল সার্কিট থাকে, 2 টার্মিনাল লিনিয়ার সার্কিট থাকে, শুধু 2 টার্মিনাল না, 2 টার্মিনাল লিনিয়ার সার্কিট থাকে, লিনিয়ার সার্কিট থাকলে সেই সার্কিটকে আমি একটা কারেন্ট সোর্স এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে, প্যারালালি একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারবো। যত বড় কঠিন সার্কিটই থাকুক না কেন, সেই সার্কিটকে আমি একটা কারেন্ট সোর্স এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারবো। ওকে, এখন তাহলে দেখা যাচ্ছে যে আমি থেভনিন থিওরেমে কী ছিল, একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতেছিলাম। এখানে কি একটা কারেন্ট সোর্স প্যারালালি একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এটা রিলেশন কি হতে পারে? সমান সমান হবে। এটা সোর্স ট্রান্সফরমেশন পড়ে আসছেন না? এইটাকে যদি আপনি সোর্স ট্রান্সফার করে দেন তাহলে কি হবে? এটাকে যদি সোর্স ট্রান্সফার করেন তাহলে এখানে একটা কারেন্ট সোর্স থাকবে, প্যারালালি একটা রেজিস্ট্যান্স থাকবে। তার মানে আমরা যে সোর্স ট্রান্সফরমেশন পড়ছি এর আরেকটা নাম হচ্ছে থেভনিন নর্টন ট্রান্সফরমেশন। থেভনিন নর্টন ট্রান্সফরমেশন। হ্যাঁ, আপনি যদি থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে পারেন সেটাকে ট্রান্সফার করে নর্টন সার্কিটে বের করতে পারবেন। আবার যদি নর্টন সার্কিট বের করতে পারেন সেটাকে থেভনিনে কনভার্ট করতে পারেন ওই সোর্স ট্রান্সফরমেশন করে। ওকে, আচ্ছা, এখন আসি জিনিসটা কীভাবে করা যায়। আমার টার্গেট হচ্ছে এখন এই সার্কিট থেকে শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ নর্টন কারেন্ট বের করা এবং আরএন, এই আরএনটা কিন্তু হ্যাঁ হ্যাঁ আরটিএইচ এবং আরএন দুইটাই সেম। আরটিএইচ ইকুয়াল টু আরএন, দুইটাই সেম, কোনো চেঞ্জ নাই। আরএন যেভাবে বের করছেন সেম ওইভাবেই বের করতে হবে। কিন্তু যখন আইএনটা বের করবেন, আইএনটা বের করার সময় একটু আলাদা রুলস। এখানে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে। অর্থাৎ যদি আপনার এটা একটা সার্কিট হয়, এই সার্কিটের আউটপুট টার্মিনালটাকে শর্ট করে দিতে হবে। শর্ট করে দিয়ে আউটপুট দিয়ে কী পরিমাণ কারেন্ট ড্র হচ্ছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, অ্যানালাইসিসে যাবো এখন। টার্গেট বোঝা গেছে তো? ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স বের করা যেটা থেভনিনের মতোই, আর শুধু একটা শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে।
এখানে একটা জিনিস দেখানো হচ্ছে, যদি আপনি থেভনিনের ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স জানেন, সেটা দিয়ে নর্টন কারেন্টটা আপনি বের করতে পারবেন। ওকে, এখানেও সেই একই নিয়ম। যদি সার্কিটে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, সেক্ষেত্রে আপনি RThevenin যখন বের করছেন তখন যে নিয়ম ছিল, এখানেও সেই একই নিয়ম প্রযোজ্য। দেখেন সার্কিটটাকে ছোট করা হয়েছে এখানে এইভাবে। আমি কি ম্যাথগুলো করব আপনাদের জন্য, নাকি আমি নিয়মটা বুঝাই দিব? ম্যাথটা করব। একটু বোরিং লাগতে পারে, কিন্তু যদি আপনি একটু মনোযোগ দিয়ে নিয়মটা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা আপনাকে কেউ ঠেকাতে পারবে না, মার্কস পেয়েই যাবেন। আপনি নিয়ম বুঝলে মার্কস পাবেন, এটা শিওর। হ্যাঁ, ক্যালকুলেশন ভুল হলে মার্কস পাবেন, কিন্তু যদি প্রসেস ঠিক থাকে। আর প্রসেস ঠিক করলে এবার আপনি ক্যালকুলেশন ভুল করবেন কেন? আচ্ছা, না হতে পারে, এরকম মিস্টেক হতে পারে, সমস্যা নেই, ওটা কনসিডারেশনে থাকবে। এটা হচ্ছে 8 ওহম, এইট 4 12 ভোল্ট, আর এখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে 5 ওহম। মনে করেন এরকম একটা সার্কিট দিয়ে আপনাকে আমি বলতেছি সার্কিটটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করেন। আমি যখনই বলছি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করেন, আপনার মাথায় আসতে হবে একটা কারেন্ট সোর্সের মান আপনাকে বের করতে হবে, এবং প্যারালালি একটা রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। ওকে, তার মানে এই সার্কিটটাকে আপনার দুইবার সলভ করতে হবে। একটা হচ্ছে RN বা RTH এর জন্য, সেই সার্কিটটা কেমন হবে, একটা রিড্র করতে হবে। আপনি কারেন্ট সোর্সটা বন্ধ করবেন, ভোল্টেজ সোর্সটা বন্ধ করবেন, বন্ধ করেন। এখানে 5, এখানে 8, এখানে 4, এখানে 8, এটা হচ্ছে RN, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আপনি এখন বের করতেছেন। নর্টন সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 20 প্যারালাল 5, তাহলে কত হবে? 4 হবে বোধ হয়, RNটা 4 হবে। 20 আর 5 100 ডিভাইডেড বাই 25, তাই না? 100 ডিভাইডেড বাই 4 হবে। তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হলো 4 ওহম। 4 ওহমটা এখানে লিখে রাখেন, 4 ওহম। এখন টার্গেট কি আমার? এইখানে একটা শর্ট সার্কিট কারেন্ট বের করব। এই পাথটাকে আমি ডিরেক্টলি শর্ট করে দিব। এটা হচ্ছে ISC বা IN। ওই টার্গেটেড কারেন্ট কোনটা? IN। আমাকে IN খুঁজে বের করতে হবে। ওকে, এখন এটা যখন অ্যানালাইসিস করতে যাবেন, একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনি এই পাথটাকে শর্ট করে দিয়েছেন, এখন কি এই 5 ওহম রেজিস্ট্যান্স এখানে থাকবে? ইফেক্টিভ 5 ওহম রেজিস্ট্যান্স থাকবে না, ওই ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা বাদ হয়ে যাবে। আসেন, 5 ওহম রেজিস্ট্যান্স এখন কিন্তু ডিরেক্টলি বাদ হয়ে গেল। এখন আপনাকে IN ক্যালকুলেট করতে গেলে আপনি কোন রুলসে যাবেন? কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করবেন। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে না, আপনি এ করেন, শুধুমাত্র একটা মেশ অ্যানালাইসিস করলেই হচ্ছে। আপনি এইখানকার কারেন্ট কত? I1টা কত? I1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ডিরেক্টলি 2 অ্যাম্পিয়ার। এটা কত? I2, এটা হচ্ছে I2। তাহলে I2 সমান হচ্ছে IN। I2 সমান I2-র মান পেলে IN-এর মানটাও পেয়ে যাব। তাহলে মেশ 2-তে যদি এখন আমি KVL অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই KVL অ্যাট মেশ 2। মেশ 2-তে আপনি KVL অ্যাপ্লাই করেন। KVL অ্যাপ্লাই করলে কি হবে? আপনি এখান থেকে শুরু করেন, এখান থেকে শুরু করেন, -12 প্লাস 4 ইন্টু I2 মাইনাস I1-এর মান কত? 2 প্লাস 8 আর 8 16 I2, তাই তো? 0। এটাই তো আমার
কেভিএল অ্যাপ্লাই করা হয়ে গেল। মানটা বের করি, -12 প্লাস 4i2 মাইনাস 8 প্লাস 16i2 ইকুয়াল টু 0। তাহলে হবে 20i2 ইকুয়াল টু 20। সো i2 এর মান হবে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। i2 এর মান যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে in বা isc এর মান কত? 1 অ্যাম্পিয়ার। সো এটাও হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা, এই সার্কিটের জন্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখন কেমন হবে? সেটা হবে হচ্ছে এখানে একটা কারেন্ট সোর্স থাকবে যেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ারের, প্যারালাল একটা রেজিস্ট্যান্স থাকবে সেটা হচ্ছে 4 ওহমের। এখন এইখান থেকে যদি আমি থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আবার কনভার্ট করতে চাই তাহলে সোর্স ট্রান্সফরমেশন করতে হবে। তাহলে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে কেমন হবে? কারেন্ট সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্সটা গুণ করেন, 4 ভোল্ট হবে। থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে 4 ভোল্ট, আর এখানে রেজিস্ট্যান্স হবে হচ্ছে 4 ওহম। এটা হচ্ছে আমার থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা আমার নর্টন গেল, ওটা গেল আমার থেভনিন। আপনি যে হ্যাঁ, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেখানে বলা আছে যে একই সাথে নর্টন এবং থেভনিন বের করেন। ওইখানে ম্যাথটা এরকম আছে যে নর্টনও বের করতে হবে, থেভনিন। পরীক্ষায় এরকম দিব না। ওকে, তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে কিভাবে নর্টন সার্কিটের কারেন্ট এবং রেজিস্ট্যান্স বের করা যাবে? বোঝা গেল প্রসেস। খুবই সহজ জিনিস, আপনি খালি একটু মনে রাখবেন যে প্রসেসটা কি। এখন আসি কত সময় আছে? অনেক সময় আছে, হ্যাঁ অনেক সময় আছে। আচ্ছা, আপনারা কি সত্য সত্য জিনিসগুলো বুঝতে পারতেছেন নাকি শুধু ক্লাসে বসে আছেন? দেখেন, এগুলো কিন্তু করাই লাগবে। আর যদি সার্কিটে আপনি খারাপ করেন তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সার্কিট যদি মানে এনজয় না করেন, পুরো 4 বছরই আপনি এনজয় করতে পারবেন না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ আচ্ছা, এইটা করছি আমি সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন কি বলে? যদি একটা কারেন্ট সোর্স প্যারালাল একটা রেজিস্ট্যান্স থাকে, তাকে আমি একটা ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দিয়ে প্রকাশ করতে পারি। সেইটা কনভার্ট করব কিভাবে? কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে গুণ করে বানাবো ভোল্টেজ। ওকে, সো এখানে 1 × 4, সো 4 ভোল্ট। এর সঙ্গে সিরিজে থাকবে একটা রেজিস্ট্যান্স 4 ওহম। বোঝা গেল? আপনি সোর্স ট্রান্সফরমেশনটা একটু দেখেন যে কীভাবে সোর্স ট্রান্সফার করা হয়। দেখেন, আমি যতই পড়াই, যত দ্রুতই চলে যাই, যত ভিডিওই করি, দিন শেষে যদি আপনারা না পারেন, ওই ভিডিওগুলোর কোনো মানে নেই। যদি কেউ না বুঝতে পারেন আসেন, সমস্যা নাই, দেখাতে প্রস্তুত আছি। কিন্তু আপনি বসে থাকলেন যে এইভাবে বোধহয় পার পেয়ে যাবো, হবে না। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আপনাকে সার্কিটটা খুব ভালো মতো বুঝতে হবে। এরপরে আছে সার্কিট 2। সার্কিট 2 তো আরও ঝামেলা আছে ভিতরে। এগুলো না বুঝলে সার্কিট 2 তো অনেক কিছু বোঝা যাবে না। আচ্ছা, এখন আসি, যদি সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে, এই সার্কিটটাতে, এই সার্কিটে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। কী ধরনের ডিপেন্ডেন্ট সোর্স? কারেন্ট সোর্স, কিন্তু কারেন্টের ডিপেন্ডেন্ট সোর্স কী ধরনের? কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ওকে, তো এই সার্কিটকে বের করতে গেলে আমি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে এখন কনভার্ট করব। তাহলে আমার কি কি বের করতে হবে? IN বের করতে হবে, RN বের করতে হবে। ওকে, এখন আমি যদি এখান থেকে RN বের করতে চাই, আমাকে কি করতে হবে? RN বের করতে চাইলে কি করতে হবে? সার্কিটটা কেমন হবে? RN যদি বের করতে চাই ওখান থেকে, ভোল্টেজ সোর্সটাকে আমি কি করব? শর্ট করব। ভোল্টেজ সোর্সটাকে আমি শর্ট করলাম, বাকিটা থাকবে, বাকিটা সেম টু সেম 2Ix। এটা হচ্ছে কত? 4 ওহম। এখানে যাচ্ছে Ix, এখানে 10 ভোল্ট ছিল, সেটা বাদ দিয়ে দিছি, এটা 5 ওহম। এখানে হচ্ছে 2Ix। এখন বলেন, এই সার্কিটের আমি RN যদি বের করতে চাই, আমি RN বের করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি, সার্কিটটাকে রিড্র করে ফেলছি RN বের করার জন্য। এখন এখান থেকে RN কত হবে?
হ্যাঁ, এখানে সংযুক্ত করতে হবে, কিন্তু এখানে একটা জিনিস সহজ হয়ে গেছে। কি সহজ হয়ে গেছে বলেন তো? আমি এখানে একটা ভোল্টেজ সোর্সকে সংযুক্ত করলাম 1 ভোল্ট। এখন এখানে রেজিস্ট্যান্স কত হবে, আর এনটা কত হবে ডিরেক্টলি বলা যায়। আর এনটা কত হবে? 5 হবে। আর এনটা কিন্তু আপনি রুলস ফলো করে যাবেন, আপনি রুলস ফলো করবেন, ঠিক আছে? এখান দিয়ে আইএক্সটা 0 হয়ে যাবে। আইএক্স যদি 0 হয়ে যায় তাহলে এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটাও 0 হয়ে যাবে। যেহেতু এই দুইটাই 0 হয়ে যাবে, সো সার্কিট থেকে এই দুইটা আমি মুছে দিতে পারি। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এখান থেকে, আমি কিন্তু নিয়মের কথা বলছি, এখন আপনি নিয়মে আগাবেন। এখান থেকে জানেন আপনি 5 ওহম হবে, আপনি জানেন, কিন্তু নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানকার কারেন্টটা বের করা। আই নটটা কত হবে? আপনি জানেন না এখানে কি আছে। আপনার যদি সার্কিটটা জটিল হতো এখানে তো অন্যরকম থাকতে পারতো। আপনার টার্গেট থাকবে আই নটটা বের করা। আই নটটা কত? আই নটটা হচ্ছে 1/5। সো আর থেভনিন হচ্ছে আর এন হচ্ছে 1/1/5, সো 5 ওহম। যেটা ডিরেক্টলি দেখেই বোঝা যাচ্ছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আর এনটা বের হয়ে গেল। এখন আমাকে বের করতে হবে শর্ট সার্কিট কারেন্ট। আর এন হচ্ছে 5। শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে এখন। ম্যাথ সলভ করার সময় আগে সহজ থেকে চিন্তা করবেন, তারপর জটিলতার দিকে যাবেন। এটা হচ্ছে 5 2ix, এটা 4, এখান দিয়ে যাচ্ছে ix, এটা কত? 10 ভোল্ট। এখন এই আইএনটা কত হবে? আইএনটা কত হবে ওখানে? আইএনটা যদি বের করতে হয় তার মানে আমার বের করতে হবে এখানে একটা কারেন্ট আসতেছে, এখানে একটা কারেন্ট আসতেছে, এখানে একটা কারেন্ট আসছে। এই দুইটা কারেন্ট বের করতে পারলে আপনি কেসিএল অ্যাপ্লাই করতে পারবেন, তাই না? এখানে দুইটা কারেন্ট বের করার কোনো অপশন আছে? আপনি চাইলে মেশ অ্যানালাইসিসও করতে পারেন বা অন্য কিছুও করতে পারেন, ঝামেলাজনক। কিন্তু এখানে খুব সহজ করে দেয়া আছে। কি দেয়া আছে বলেন তো? সার্কিটটা ওহমস ল ইউজ করেই সলভ করা যাবে। কারণ কি? এই ভোল্টেজ সোর্সটা এর সঙ্গে প্যারালাল, তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত? 10। তাহলে এই কারেন্ট কত হবে? আইএক্সটা হবে 10/4। আইএক্সটা যদি 10/4 হয় তাহলে 2ix কত হবে? 2 × 10/4 পেলাম। এখন আমি এখান থেকে ওই কারেন্টটা বের করলাম, এই কারেন্টটা বের করে ফেললাম। এখন এই 5 ওহমের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে? টোটাল কারেন্টের কথা তো আমি আসিই নাই এখানে। এখানে আমি কারেন্ট পেয়েছি 5 অ্যাম্পিয়ার। আপনি খেয়াল করেন না কেন? এই 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কত? কত ভোল্ট? 10 ভোল্ট। এই ভোল্টেজ সোর্সের মাথা এইখানে আছে, এর মাথা এইখানে আছে। তার মানে এই তিনটা জিনিস আছে প্যারালালি। আপনি একটু অন্যভাবে আঁকা আছে বিধায় বুঝতে পারতেছেন না। তাহলে এখান দিয়ে কারেন্ট কত যাবে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। সো 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। সো এই কারেন্ট এবং এই কারেন্ট যোগ হয়েই তো এখান দিয়ে আসবে। সো আইএন হবে হচ্ছে 7 অ্যাম্পিয়ার। এই জন্য বললাম সার্কিট সলভ করার সময় একটু সহজে চিন্তা করবেন, প্রথমে সহজ থেকে শুরু করবেন। আপনি যদি নোডাল অ্যানালাইসিস করতে যান এখান থেকে শুধু সময় যাবে, দরকারটা কি? মাত্র করার দরকার নেই। তাহলে আমার নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হলো? আইএন সমান 7 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 5 ওহম। এটাই হচ্ছে আমার ফাইন্ডেড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। প্রসেস বুঝতে কি কোনো প্রবলেম আছে? যে প্রসেস আমি বুঝতে পারতেছি না। আর ম্যাথ পারা নির্ভর করবে যে আপনারা কতটা প্র্যাকটিস করতেছেন। যদি যত বেশি প্র্যাকটিস করবেন
আত্মস্থ হবে তত বেশি। কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু এই ম্যাথটা যেমন খুব সহজেই সলভ করা গেল, অন্য ম্যাথ আসলেই কিন্তু এরকম থাকবে না, একটু অন্যরকম হয়ে যাবে। না তা হবে না, আপনাদের কথা তোমাকে ভাবতে হবে, তাই না? আচ্ছা, আমি আর সামান্য একটু জিনিস দেখাই ছেড়ে দিব। কত সময় আছে আমাদের? আর 16 মিনিট, 15 মিনিট। আমরা তো অনেক দ্রুত আগাচ্ছি। বুঝতেছেন না? কিছুই বুঝতেছেন না? হোয়াই? দেখেন, আগের আপনি মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস যদি না পারেন তাহলে কিন্তু এইগুলো পারবেন না। সো ওইগুলোতে যদি কোনো দুর্বলতা থাকে আগে থেকে ওইগুলো পড়ে আসেন, কারণ এখানে যা কিছু করতে হবে ওই পূর্বের এক্সিস্টিং রুলসগুলো দিয়েই করতে হবে। এখন আমি তো মনে করেন যে প্রতি ক্লাসে রিভিউ করতে পারবো না, এটা আপনার দায়িত্ব হচ্ছে আপনি এই জিনিসগুলো নিজের থেকে শিখে নেন। তারপরেও কোনো প্রবলেম হলে আমার কাছে আসেন, আমি সময় দিব আপনাকে। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। আমি একটা সার্কিট পেলাম, সেই সার্কিট আনলাম, আমার কোনো কারণে দরকার হতে পারে ওই সার্কিটে আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করব। যেমন হতে পারে আমার একটা স্পিকার আছে, স্পিকারে আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করলে স্পিকারটা খুব জোরে বাজবে। সেরকম সার্কিটের ক্ষেত্রে আমার এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিটা কাজে লাগাইতে হবে, যেখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার আমার প্রয়োজন হবে। তা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে গেলে যদি এমন একটা থেভেনিন সার্কিট থাকে, মনে করেন এমন সার্কিট আছে, আপনার একটা লোড আছে, লোডের সাথে ম্যাক্সিমাম পাওয়ারটা ভ্যারি করে। মনে করেন আপনার একটা সার্কিট আছে এখানে, সেই সার্কিটে আপনি লোড লাগাইছেন, লোড লাগাই আপনি দেখতে যাচ্ছেন যে সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আসে। যদি তাই করেন তাহলে আপনি একটা কার্ভ পাবেন, এখানে পাওয়ার থাকবে, এখানে লোড থাকবে আর এল। আপনি এখন পাওয়ার ক্যালকুলেট করতেছেন, আউটপুট পাওয়ার ক্যালকুলেট করতেছেন লোড চেঞ্জ করে করে, যে এই সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার কোথায় ট্রান্সফার হচ্ছে। তাই যদি করেন তাহলে একটা গ্রাফ পাবেন, একটা গ্রাফ পাবেন এইরকম। এইটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এটা হচ্ছে আমার পি ম্যাক্স, পি ম্যাক্স। অর্থাৎ এই দিকে আর এল এর মান খুবই কম ছিল, এই দিকে আর এল এর মান খুবই বেশি আছে। দুই দিকেই দেখেন পাওয়ার কিন্তু ম্যাক্সিমাম ট্রান্সফার হচ্ছে না, পাওয়ার ম্যাক্সিমাম ট্রান্সফার হচ্ছে মাঝামাঝি কোনো একটা আর এল এর জন্য। তাহলে এই আর এলটা এইখানে ম্যাক্সিমাম হচ্ছে, এই আর এলটা আমরা সহজে বের করব কি করে? আমাদের টার্গেট হচ্ছে এই আর এলটা বের করা। এখন আর এলটা বের করার জন্য একটা জিনিস খেয়াল করেন, এইখানটায় এইখানে যখন উঠতেছি তখন স্লোপ কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্লোপ দিয়ে আমি উঠতেছি। এইখানে যখন নামতেছি তখন স্লোপ কি নেগেটিভ। কিন্তু যেখানে ম্যাক্সিমাম হয়ে আছে সেখানে স্লোপ কত? 0। তার মানে আপনার একটা কন্ডিশন আপনার জানা আছে, ডিপি বাই ডিআরএল 0 কন্ডিশনই হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার থাকবে। ডিপি বাই ডিআরএল হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন থাকবে। ওকে, তাহলে আমি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আগে থেকেই ড্র করে নিছি, এইখানে দেখেন আছে। এই সার্কিটের জন্য আমি একটা ম্যাক্সিমাম আর এলটা কত হবে, যেটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে সেটা আমি বের করতে যাচ্ছি। এই সার্কিটের জন্য পি হবে আই স্কোয়ার আর এল, অর্থাৎ আর এলে কী পরিমাণ পাওয়ার যাচ্ছে সেটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি, তাই তো? তাহলে আইটা কি হবে? আইটা এই সার্কিটের জন্য কি হবে? ভি থেভেনিন ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল স্কোয়ার ইন্টু আর এল। এটাই তোর পাওয়ারের ইকুয়েশন, তাই তো? এখন এই পাওয়ারের ইকুয়েশনকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে কি করতে হবে? এইটা ডিপি, এখানে আর এল কিন্তু আছে, খেয়াল করেন, আর এল এর সাপেক্ষে একে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? ডিপি ডিভাইডেড বাই ডিআরএল ইকুয়াল টু 0। আপনি এটা ডিফারেন্সিয়েট করবেন। ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি রেজাল্ট যেটা যাবে সেটা আমি দেখাবো। সেটা হবে আর থেভেনিন ইকুয়াল টু আর এল। যদি আর থেভেনিন সমান আর এল হয় তবেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করা সম্ভব। তাহলে আর থেভেনিন সমান যদি আর এল হয় সেক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? এখন সেক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? ভি থেভেনিন আর এল এর জায়গায় আর থেভেনিন লিখবো, আর থেভেনিন
প্লাস আর থেভনিন স্কোয়ার আর এলও হবে হচ্ছে আর থেভনিন। এটা হলে দাঁড়াবে হচ্ছে ভি থেভনিন স্কোয়ার ডিভাইডেড বাই 4 RTH। সো ম্যাক্সিমাম পাওয়ারের কোনো সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার যদি ট্রান্সফার করতে হয়, যদি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলে, তাহলে সেটা সূত্র হচ্ছে P = ভি থেভনিন স্কোয়ার ডিভাইডেড বাই 4 RTH। তাহলে কোনো সার্কিট থেকে যদি আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে বলে, সেই ক্ষেত্রে যদি আমার লোড রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলে, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা আগে। কোনো একটা সার্কিট দেয়া আছে, সেই সার্কিটকে আপনি থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করবেন। থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করলে আপনি আর থেভনিন জানবেন, ওই আর থেভনিনই হবে হচ্ছে ওই লোড রেজিস্ট্যান্সের সমান। তাহলে লোড রেজিস্ট্যান্সটা যদি আর থেভনিনের সমান লাগাই দেন, তাহলেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। সেই ক্ষেত্রে পাওয়ারের মান হবে ভি থেভনিন স্কোয়ার ডিভাইডেড বাই 4 RTH। এখানে কিন্তু এই থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি সার্কিট থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পেতে চান, তাহলে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আগে আপনাকে কনভার্ট করে নিতে হবে। ওকে, থেভনিন রেজিস্ট্যান্স সমান ওই ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, মানে থেভনিন রেজিস্ট্যান্সের সমান হতে হবে। আপনি ওই RL ম্যাক্সিমাম নিয়ে থেভনিনের সাথে মিলাবেন না, আপনি থেভনিনের সঙ্গে ওইটা মিলাবেন। থেভনিনের সঙ্গে ওইটা মিলালেই হচ্ছে সেইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। ওকে, সবাই কি ঘুম পাচ্ছে? ব্রো লাগতেছে নাকি? গরম লাগতেছে? আচ্ছা, এসি চলছে তো। আচ্ছা, এই পর্যন্তই আজকের মতো, বুঝছেন? এর বেশি আর আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্টে এই পর্যন্তই ম্যাথ দেওয়া আছে, 14টা কি 16টা ম্যাথ। 7 দিন ধরে করবেন, প্রতিদিন 2টা করে করবেন। ওইটা যদি করেন, আশা করা যায় যদি আপনি বুঝে করতে পারেন, দ্যাটস এনাফ ফর ইউ। 16টা ম্যাথ যদি আপনি বুঝে করতে পারেন, আপনি যদি সমস্ত প্রসেস বোঝেন, আমি যে কোনো ম্যাথ দিলে আপনি পারবেন, এটা শিওর। পোর্টালে দেওয়া আছে, অ্যাসাইনমেন্টটা পোর্টাল থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওখান থেকে করে আমাকে জমা দেবেন আগামী সপ্তাহের ভিতরে। এনি কোশ্চেন অ্যাবাউট দ্যাট? কোথায়? ওখানে আমি কি কি দিয়েছি, আচ্ছা সেই জিনিসটা আমি একটু বলে দিই। এখনও যারা পড়ালেখা শুরু করেন নাই, তারা পড়ালেখা শুরু করেন। মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স, কোথায়? ওইটা এখানে আমার তো আমাকে অনলাইনে ঢুকতে হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা দেখি অ্যাসাইনমেন্ট আছে কিনা। আচ্ছা ভিডিওটা এখন পজ করে দাও।